নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা অপমান। কবে কোথায় যেন একবার দুজনের দেখা হয়েছিল। পৃথিবীর এই বিশাল জনারণ্যে এমন তো কতই হয়, কত ভিড়, কত মুখ, কে কাকে চিনে রাখে, কে কাকে মনে রাখে। সেদিন দুজনের মধ্যে হয়তো কথা হয়েছিল, হয়তো কথা হয়নি। যদি হয়ে থাকে তো সে কথা নিতান্তই সাময়িক প্রয়োজনের তুচ্ছ কথা। সে কথাকে মনে রাখবার কথাই ওঠে না। যদি না হয়ে থাকে তো বুঝতে হবে সে তুচ্ছ প্রয়োজনটুকুর প্রয়োজন হয়নি, চেষ্টা করে প্রয়োজন ঘটাবে এমন দায় পড়েনি কারুর। তবু দেখা মুখ দেখেই চিনতে পারা যায়। লোহার রেলিং দেওয়া বড় গেটটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছিল নিবেদিতা। খবরের কাগজে চাকরির বিজ্ঞাপন দেখে ঠিকানা মিলিয়ে রাস্তা খুঁজতে এসেছে। ধারণা করতে পারেনি এত বড় বাড়ি। ঢুকতে সাহস হচ্ছে না এখন। ফুটপাতে দাঁড়িয়ে যে বাড়ির দরজায় ধাক্কা মারা যায়, তার দরজা খোলা পেলেই ঢুকে পড়া যায় কিনা দ্বিধায়, কিন্তু দুইটি করে খোলা দরজার সামনে যেখানে খাড়া করা থাকে সারি সারি লোহার শিক সাজানো আর একটা ফাঁকা দরজা, তার ফাঁক দিয়ে চট করে ঢুকে পড়া শক্ত। ঢুকতে গেলে ভাবতে হয়, ইতস্তত করতে হয়। সেই ইতস্ততের ছাপ পড়েছে নিবেদিতার মুখে। ঢুকবে না ফিরে যাবে? চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো প্রতিদিন ঢুকতে হবে একবার করে। সম্ভব হবে তো? প্রত্যহ কি জুটবে এমন ধোপদস্ত শাড়ি? বাক্সে তুলে রাখা সবচেয়ে ভালো ব্লাউজটি ইন্টারভিউ দিতে আসবে বলে যে সেটিকে অনেক দিনের অনেক প্রয়োজন জয় করে বাঁচিয়ে রেখে এসেছিল। নেহাত সাদাসিধে কম দামি ভ্যানিটি ব্যাগটা ছিল বাঁ হাতে ঝোলানো। অকারণের মুখটা খুলে নিবেদিতা দুটো আঙুল ঢুকিয়ে একবার ভিতরের কাগজপত্রগুলো অনুভব করে নিল। এরা যে আসতে বলেছে তার প্রমাণপত্র রয়েছে ওর মধ্যে। ঠিক এই সময় লোহার গেটটা ঠেলে বেরিয়ে এলো অনিরুদ্ধ। একসঙ্গে দুজনের মুখ থেকে উচ্চারিত হলো, আপনি এখানে? পরবর্তী কথা আবার নিবেদিতাই বলল। হাতের ব্যাগটা দোলাতে দোলাতে বলল, আমি তো এসেছি চাকরির ধান্দায়, আপনি? দৈবক্রমে এখানেই বাস করতে হয়, এই আর কি। এই আপনার বাড়ি নাকি? নিবেদিতা প্রায় মূর্ছা যায়। আমার বাড়ি? বলাটা হাস্যকর। এখানে থাকি এইমাত্র। আশ্বস্ত হলো নিবেদিতা। বোঝা যাচ্ছে অনিরুদ্ধ ওরই স্বগোত্র, হয়তো এবারই ছেলেদের গৃহশিক্ষক। কিন্তু আপনি? আপনাকে এখানে চাকরি দিচ্ছে কে? কে তা জানি না, দিচ্ছে কিনা তাও জানি না, তবে ডাকা হয়েছে। জেনেছি মহিলা টাইপিস্ট আবশ্যক, বিজ্ঞাপনদাতা সুজিত মল্লিক। ও, বুঝেছি। কিছু জানেন নাকি? সামান্য সামান্য। গৃহকর্তার শখ বাংলা সাহিত্যিক ইংরেজিতে তর্জমা করবেন, তাই এই বিজ্ঞাপন। তাই তো, তাহলে পারবো তো? মেয়েরা সবই পারে, কিন্তু একটি কথা, আমার নামটা উল্লেখ করবেন না, তাহলে চাকরি পাওয়া শক্ত। কেন বলুন তো? এ এক অবদ্ধ রহস্য। বেরোচ্ছেন নাকি? বেরোচ্ছিলাম বটে। ভেতরে চলুন না আমার সঙ্গে। কেন, ভয় করছে নাকি? ভরসাও খুব হচ্ছে না, যা বড় বাড়ি। বাড়ি বড় হলে তার মানুষগুলো ছোট হয়, এই বোধ হয় আপনার ধারণা, তাই না? অবশ্য খুব ভুল ধারণাও নয়। এই দেখুন কি মুশকিল, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো, কিন্তু কুণ্ঠিত একটু হাসির সঙ্গে কথাটা শেষ করে নিবেদিতা। নাম ভুলে গেছি আপনার। মুখ মনে রেখেছেন এই যথেষ্ট ভাগ্য। আমি কিন্তু নাম ভুলিনি। দেখছি আমার ভাগ্যটা জড়ালো। তবে আর কি, ভাগ্যের ভরসায় ঢুকে পড়ুন।
লেগে যাবে চাকরি। নিবেদিতা একটু ইতস্তত করে বলে, আপনার সঙ্গে এখন আর দেখা হবে না বোধহয়। অনিরুদ্ধ একটু হেসে বলে, ঘরে আসুন না, আছি কাছে পিঠে। চাকরি হতে আটকালো না, কারণ নিবেদিতার সংসারে প্রয়োজন প্রবল। শর্তের সুবিধে অসুবিধের দিকে তাকাবার অবসরও ওর নেই। আর এই যাওয়া আসার সূত্রেই ধীরে ধীরে অনিরুদ্ধর সঙ্গে আলাপ ঘনিষ্ঠ হয়ে ওঠে। ঘনিষ্ঠতা পর্যবসিত হয় নিবিড় অন্তরঙ্গতায়। যদিও অনিরুদ্ধর এখানে থাকাটাকে নিবেদিতা খুব বেশি সমর্থন করে না, কারণ গৃহশিক্ষকের পদমর্যাদাও এখানে নেই অনিরুদ্ধর। অনিরুদ্ধর এড়িয়ে যাওয়ার কথা থেকে এটুকুই ধরতে পারা যায়, কেবলমাত্র আশ্রিতের দাবি ছাড়া বিশেষ কোনো দাবি নেই ওর এ বাড়িতে। তবু অভাবগ্রস্তের সঙ্গে অভাবগ্রস্তের যত তাড়াতাড়ি বন্ধুত্ব হয়, হৃদয়গত আর কোনো মিলই বোধহয় তেমন হয় না। বাড়িতে দেখা অবশ্য কমই হয়, দৈবাত কোনোদিন দরজার কাছে বেরোতে আসতে, কারণ অনিরুদ্ধর কাজ হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজারই। দেখা হয় শহরের অন্যত্র যেখানে সেখানে। সেটা দৈবাতের ঘটনা নয়, ঘটানো ঘটনা। দেখা হলো কলেজ স্ট্রিটে বইয়ের দোকানের আশেপাশে। নিবেদিতা একগাল হেসে বলল, আপনি? আর বলেন কেন, কাল সে যে বইটার কথা বলছিলাম পেয়েছেন? কিন্তু প্যাকেটটা তো বেশ মোটাসোটা দেখছি। আরও বই আছে বুঝি? দেখুন না। দোকানের হাতে বাঁধা নিখুঁত প্যাকেটটি নির্মম টানে খুলে ফেলে অনিরুদ্ধ। আরে, এ বই আপনি কিনলেন যে? আমিই তো বলেছিলাম। আপনার জন্যই তো কিনলাম। মুখ লাল হয়ে ওঠে নিবেদিতার। না না, এ কিন্তু আপনার ভারী অন্যায়। কেন মিথ্যে মিথ্যে এত টাকা খরচ করলেন আপনি? গরিবের এতটুকু বিলাসিতা করবার অধিকারও নেই? আহ, তা কেন? বাহ, কিন্তু দেখুন, আপনার হয়তো এজন্য কত অসুবিধায় পড়তে হবে। অনিরুদ্ধ মৃদু হেসে বলে, অসুবিধে? জিনিসটার কোনো মাপকাঠি আছে? ওটা আপেক্ষিক। যাক, ভাগ্যক্রমে যখন দেখাই হয়ে গেল, পার্কে গিয়ে বসি, চলুন। উপহার কার্যটি ওখানেই সারা যাক। পার্কে একটা বেঞ্চে বসে অনিরুদ্ধ কলমটা হাতে নিয়ে বলে, যা ইচ্ছে হয় লিখি। তার মানে? সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায় নিবেদিতা। যা ইচ্ছের অর্থ? অর্থ খুব প্রাঞ্জল। না না, ওসব চলবে না, শুধু নাম, শুধু নাম। বেশ, কলমটা বাগিয়ে ধরে অনিরুদ্ধ। আপনার কলমটা কিন্তু রীতিমতো দামি। আসলে আপনি খুব শৌখিন। বেকারদের প্রাণের মাঝে মাঝে এমন একটু আধটু শখ জাগে। বেকার বেকার বলে ধিক্কার কেন? চেষ্টা করলেই তো। আরে আরে, ও কি লিখলেন? কি সর্বনাশ! এ আবার কি? কি আবার? নিবেদিতাকে নিবেদন। ভুল হয়েছে কিছু? ভুলের কথা হচ্ছে না। তাহলে ধৃষ্টতা? কিছু নয়। এত বাজে কথা বলেন। মুশকিল হলো কারুর হাতে দেওয়া যাবে না। নিভৃতে একাকিনী পড়বেন। বইয়ের গল্প থেকে বাড়ির গল্প, সংসারের গল্প, ভবিষ্যৎ জীবনের গল্প। কথার ধরন শুনলে মনে হয় দুজনের ভবিষ্যৎ জীবন বুঝি একই সূত্রে গাঁথা। আর সেসব খবর ওদের জানা। হয়তো কোনোদিন চলে যায় শহর ছাড়িয়ে শহরতলিতে, এখানে সেখানে। যেখানে সবাই যায় সেখানে, যেখানে কেউ যায় না হয়তো বা সেখানেও। নিবেদিতা বলে, আজকের খরচটা কিন্তু আমার। অনিরুদ্ধ বলে, বরদাস্ত করতে পারবো না, পৌরুষে ঘা লাগবে। কিন্তু দেখুন, তাহলে তো এরকম আশাই চলে না। আপনি সবসময় এভাবে। তা একটু কষ্ট করতে দাও না। সেকালের বীররা তো কত কষ্ট সইত, আর একালের হতভাগ্যের একটু কৃচ্ছ সাধন করাও চলবে না? ভারী নির্দয় তো তুমি। তুমি সম্বোধনটা কানে বাজল, বাজের মতো নয়, বাঁশির মতো। অবশেষে রক্ষা হয়, দুজনের খরচ হোক। কোনোখানে ঘাসের ওপর পা ছড়িয়ে বসে, একজনের কোলে ডালমুটের ঠোঙা।
অপরজনের কোলে কবিতার বই। বাড়িতে নিবেদিতার মার চোখ এড়ায় না মেয়ের ভাব বৈচিত্র্যে। মেয়ের রোদে ঘোড়া খেটে খাওয়া নীরস চেহারায় হঠাৎ লালিত্যের ছাপ কেন? বিশ্বের অবসাদ আর ক্লান্তি মাখানো দুই চোখে নতুন ঔজ্জ্বল্য কিসের? বাড়িতে অনুপস্থিতির সময়টা প্রায় বেড়েই যাচ্ছে। একদিন খেতে বসে জেরা শুরু করলেন মেয়েকে। যেখানে কাজ করিস সে কর্তালোক কেমন রে? লোক কেমন তা আমি জানবো কি করে? আমার সঙ্গে কাজের সম্পর্ক, কাজ করে যায় ব্যাস। মা মনে মনে বললেন, মুখে বললেন, তবু কথায় বলে মনিব, ব্যবহার ভালো মন্দ বোঝা যায় না। ব্যবহার? নিবেদিতা হেসে ফেলে বলে, খুব ভালো। অতটা ভালো না হলেই বোধহয় ভালো হতো। পথে এসো। হ্যাঁ রে, তা বয়স কত? কে জানে, 50-60 হবে হয়তো। শোনো কথা, 50 আর 60 এক হলো? কে জানে বাবা, বুড়োদের বয়স বোঝা যায় না। এই তাচ্ছিল্যের ভাবটাই সন্দেহজনক। মা ঘুরিয়ে অনেক প্রশ্ন করেন এবং প্রায় নিঃসন্দেহ হয়ে রায় দেন, ও কাজটা তাহলে ভালো নয়, আর একটা ভালো কাজকর্ম খোঁজ না। যেন ভালো জিনিসের প্রাচুর্য পৃথিবীতে এত বেশি। কিছুদিন বাদে আর একদিন তিনি ধরলেন মোক্ষম করে। দেখলেন মেয়ের চির অভ্যস্ত সাদাসিধে সাজসজ্জায় লেগেছে রঙের ছাপ। অনেকদিন নীরব হয়ে যাওয়া কণ্ঠে সঙ্গীতের গুঞ্জরণ। অবিবাহিত চাকুরে মেয়ে ছেলে হঠাৎ শৌখিন হয়ে গেলে ভয় করবে বই কি। সারা সংসার যার মুখ চেয়ে বসে, সে যদি সহসা নিজের মুখ চাইতে শুরু করে, সংসার দাঁড়াবে কোথায়? কলঘর থেকে বেরিয়ে যেতেই দামি সাবানটা গন্ধটা ছড়িয়ে পড়ল চারিদিকে। 13 বছরের মেয়ে সবিতার সঙ্গে অর্থপূর্ণ একটা দৃষ্টি বিনিময় হয়ে গেল মায়ের। নিবু, আজকাল কি সাবান মাখিস রে? সুগন্ধে বাড়ি ভরে গেল। নিবেদিতা একটু কুণ্ঠিত হাসি এসে বলে, সাবানটা আবার একটু দামেই কেনা হয়ে গেছে মা। শুধু সাবান কেন, নজরটা তোর আজকাল খুব লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছি। অবশ্যই নিজের বেলায়। সবিতা ফোড়ন কাটল। অবাক হয়ে যায় নিবেদিতা ছোট বোনের স্পর্ধা দেখে। সবিতাই না স্কুলের মাইনে বাকি পড়ায় অপমানিত হয়ে এসে দিদির কাছে কেঁদে পড়েছিল। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে একটা আধপাগল বুড়োর খেয়ালের খেলার চাকরি নিয়ে বসার প্রধান কারণটাই তো নিবেদিতার তাই। খোকার জন্য একটা টনিকের কথা কতদিন বলছি, তার ফুসরতি হয় না তোর। তাকিয়ে দেখেছিস কোনোদিন ছেলেটার দিকে? এদিকে তো দেখি শাড়ির উপর শাড়ি কিনছিস। অবশ্যই তোমার রোজগারের টাকা। এদিক ওদিক বলতে আমার মাথাটা কাটা যায়। ছেলে নয় যে জোর আছে, মেয়ের সন্তান পর হয়েই জন্মায়। একসঙ্গে এর বেশি আর বললেন না, বলবার দরকারই বাকি, এইটুকুই তো যথেষ্ট। উপক্ষ থেকে উত্তরটা কি আসে দেখা যাক না। না, লজ্জিত উত্তর এলো না নিবেদিতার কাছ থেকে। সম্মুখবর্তিনীদের ওপর বজ্রাঘাত তুলো একটি কথা বলে ঘরে ঢুকে গেল সে। হয়তো 1 মিনিট আগে এ কথা নিজেও ভাবেনি। মেয়ে সন্তান যে পর, সে কথা যখন জানায় মা, তখন আর আশা কিসের? কদিনই বা তোমাদের উপকার করতে পারবো। শিগগিরই বিয়ে করব আমি। বিয়ে করব? এ কি অদ্ভুত কথা উচ্চারণ করে বসলো নিবেদিতা। কাকে বিয়ে করবে? বেকার বাকসর্বস্ব পরাশ্রিত অনিরুদ্ধকে? তাছাড়া আর কার ভরসায় এমন কথাটা বলে বসলো? নাকি মায়ের ওপর আক্রোশের বশে সেই অতি আগ্রহশীল আধপাগল বুড়োটার কথাতেই সম্মতি দিয়ে বসবে? কাজের ছুতোয় ছলে কৌশলে অবিরত যে নিজের আবেদন জানিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে যে নিবেদিতার। প্রতিদিন তো ইচ্ছে হয় ছেড়ে দিই চাকরি,
সংসারের প্রতি দায়িত্বের বশেই তো আবার পরদিন সব ঝেড়ে ফেলে যেতে হয়। অথচ সেই কষ্টের টাকায় নিজের তার এতটুকু দাবি নেই। পৃথিবীটা কি স্বার্থপর। বিরক্তিতিক্ত মন নিয়ে বেরিয়েছিল। সেই প্রথম দিনের মতো গেটের কাছে দেখা। অনিরুদ্ধর মুখে আনন্দের দীপ্তি। সিনেমা যাবে? না, আধা আধি খরচে, আমারটা তুমি, তোমারটা আমি। ওসব ছেলে মানুষের আর কোনো মানে হয় না। সংসার জায়গাটা বড় বাজে। কি হলো হঠাৎ? পথে দাঁড়িয়ে অত কথা হয় না। তবে চলো বাড়ির মধ্যে। তোমার বড়বাবু আজ অনুপস্থিত। কি ভাগ্যি! ওটা বুঝি ভাগ্যের ব্যাপার? বিলক্ষণ। বুড়ো তো আমাকে জ্বালিয়ে গেল। হাসি এবং বিরক্তি দুটো চেপে কি করে যে কাজ করে যেতে হয়। কি হলো? শুনে আপনার রাগটাগ হলো নাকি? কি জানি, আপনার যে আবার কিরকম আত্মীয় হন উনি, তা মনে ছিল না। না না, তার জন্যে কি? অন্যের মুখ চেয়ে নিজের অভিমত ব্যক্ত করতে ভয় পাবে কেন? কিন্তু এইটাই কি তোমার বিরক্তির একমাত্র কারণ? ঠিক তা নয়। আসলে কি জানেন, পৃথিবীর সবাই স্বার্থপর। নিজের বাড়িতেই আমার যে ব্যবহার পেতে হয়, শুনলে বিশ্বাস করতে পারবেন না। ঝোঁকের মাথায় হঠাৎ বাড়ির সব কথা বলে বসে নিবেদিতা। বলে বসে রাগের মাথায় মায়ের কথার উত্তরে কি বলেছিল সে। হঠাৎ অনিরুদ্ধ রুদ্ধ কণ্ঠে বলে বসে, রাগের কথাটাই সত্যি হোক না নিবেদিতা? তার নয়। বিয়ে করলে আমি খেটে খাবো ভাবছ? খাওয়াবে কোথা থেকে? যাবেই জুটে। যেমন করে হোক জোটাবো। তবে এই চাকরিটা করতে দেব না, এই নিশ্চিত। কেন? বুড়োকে ভয়? থাক নিবেদিতা, ও প্রসঙ্গটা বিরক্তিকর। তুমি তো থাকো পরের বাড়িতে, রাখবে কোথায় আমাকে? সব ঠিক হয়ে যাবে নিবেদিতা। আইডিয়াটা মন্দ নয়। একজন কানা একজন অন্ধের ঘাড়ে চাপবে। কিন্তু আশ্চর্য, কিছু যে করো না তার জন্য কোনো বিকার নেই কেন তোমার? একেবারে যে কিছু করি না তাই বা কি করে বলি? রোজ একবার করে অ্যাটর্নি অফিসে হাজিরা দিই। অ্যাটর্নি অফিসে? অ্যাটর্নশিপ পড়ো তুমি? অন্তত সে খাতায় তাই আছে। নিবেদিতার কাছে এই সংবাদটা প্রীতিকর হওয়াই উচিত ছিল, কারণ এ সংবাদের মধ্যে রয়েছে তারই ভবিষ্যতের আশা। তবু যেন সুখী হতে পারল না সে, বরং একটু আহতই হলো। বেকার বাউন্ডুলে ছন্নছাড়া লোকটা যে অন্তরঙ্গতার সুযোগ পেয়েছিল সেটাই চিড় খেল। বললে, আশ্চর্য, এ কথা তো কোনোদিন বলনি। কথাটা এতই অকিঞ্চিতকর বলতে মনে পড়েনি। তোমার কাছে দামি কথাটা তাহলে কি? আমার কাছে? আমার কাছে দামি কথাটা একমাত্র তুমি। থামো, হয়েছে। আচ্ছা, কি বলতে বলতে থামলে কেন? বলছি, এসব পড়া টড়ার খরচ তো ঢের। তা মন্দ নয়। পাচ্ছ কোথায়? এদিকে তো বলা হয় ত্রিজগতে আমি একা নিঃসঙ্গ। তাহলে দিচ্ছে কে? দিচ্ছে? খেপেছ নিবেদিতা? নিঃস্বার্থ হয়ে দেবে কে? আর দিলে নেবেই বা কেন? দেনা দেনা, স্রেফ দেনা। মাথার চুলটি পর্যন্ত দেনার দায়ে বিকিয়ে আছে। শোধ পাবে এ আশাই দিয়ে যাচ্ছে। এরপর সুদ সমেত শোধ না পেলে হয়তো। কিন্তু ও কথা থাক, আমার কথার উত্তর দাও। হ্যাঁ, একেবারে বরং উত্তর ভাবতে পারে নিবেদিতা। হাঁপ ছেড়ে বেঁচেছে তবু। দেনার দায়ে যার মাথার চুল পর্যন্ত বিকিয়ে আছে, ঝোঁকের মাথায় প্রিয় বান্ধবীকে একটা উপহার দিয়ে বসলে যাকে নিজের অনেক অবশ্য প্রয়োজনীয় আইটেম বাদ দিতে হয়, প্রাণে হঠাৎ একটা স্বাদ বাসনা জাগলে সে স্বাদকে ছাঁটতে ছাঁটতে ছোট করে ফেলা ছাড়া উপায় থাকে না যার, তাকে বিশ্বাস করা সহজ, বন্ধু বলে গ্রহণ করা চলে।
বললে, এত দেনা করতে সাহস হয় তোমার? করতেই হচ্ছে আপাতত। নেহাত যখন একটু বেকায়দায় পড়ে আছি। তাহলে এই অবস্থায় বিয়ে? মাথাটা ঠিক আছে তো? ঠিক থাকতে আর দিচ্ছ কই? তোমার অবস্থা শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ইচ্ছে হলে তুমি একটা ভালো শাড়ি পরতে পারবে না, একটা শৌখিন সাবান ব্যবহার করতে পারবে না। এ আমি ভাবতেই পারছি না নিবেদিতা। নিবেদিতা হেসে ফেলে। আর নিজে নিজে যে একটি শৌখিন রুমাল পর্যন্ত কিনতে পারো না, তা বুঝি মনে পড়ছে না? নিজের কথাও তো মনে পড়ে না নিবেদিতা, কিন্তু তোমার ভার আমাকে নিতে দাও। বইতে পারবে? বিশ্বাস রাখি হয়তো পারবো। তবে আর কি, আর একবার মাকে জানিয়ে দিই তোমার জামাই পর্যন্ত ঠিক হয়ে আছে, এখন লগ্নের যা দেরি। না নিবেদিতা, না, দেরি আর নেই। লগ্ন এসে গেছে। মনের মধ্যে তার আবির্ভাব অনুভব করছি। আচ্ছা, এসে সব কথা হবে। একবার চাকরিটার বজায় করে আসি। আজ আর কাজ করতে ভালো লাগবে না। মনের মধ্যে অনেক আলোড়ন। তবু অভ্যস্ত নিয়মে ধীর পদে ঘরে ঢুকে টাইপ মেশিনের ঢাকা খুলে বসল নিবেদিতা। মল্লিক কর্তা ভুরু কুঁচকে বলল, সব সময়টা যদি গেটে দাঁড়িয়ে আড্ডা দিতেই কেটে যায়, তাহলে কাজগুলো কখন হবে? হয়ে যাবে, হলেই ভালো। কাল কতটা পর্যন্ত হয়েছিল দেখো। দরকারি কাগজপত্র দেখে শুনে নিয়ে মেশিনে কাগজ পড়াতে পড়াতে নিবেদিতা নির্লিপ্তভাবে বলে, আপনি আর কাউকে খুঁজে নেবেন। আমার পক্ষে আর এই কাজ সম্ভব হবে না। সম্ভব হবে না? সুজিত মল্লিক হাঁ হয়ে যান। ন্যায্যের অতিরিক্ত মাইনে দিয়ে যাকে আটকে রাখতে চেয়েছেন, তার মুখেও এই কথা? সম্ভব হবে না কেন? শুনতে পায় না? সে উত্তর দিতে আমি বাধ্য নই। এক কথায় চাকরি ছাড়া যায় না, এ আইন তোমার বোধহয় জানা নেই নিবেদিতা। কোন চাকরির কি আইন সেটুকু জানা আছে মিস্টার মল্লিক। আর যদি আমি জোর করে আটকে রাখতে চাই, সেটা মিথ্যা ধৃষ্টতা হবে মিস্টার মল্লিক। টেবিল থেকে একটা কাগজ টেনে নিয়ে খসখস করে 2 লাইন লিখে টেবিলে ফেলে রেখে বীর দর্পে এগিয়ে যায় নিবেদিতা। পদত্যাগ পত্রখানা যেন সুজিত মল্লিককে ব্যঙ্গ করে হাসতে থাকে। অথচ কালকে হলেও কি এতটা দুঃসাহস দেখাতে পারত নিবেদিতা? অনেক বিবেচনা করত। আজ সাহস বেড়েছে। আজ ওর কাছে এক পুরুষ কণ্ঠ আবেদন জানিয়েছে, আমাকে তোমার ভার নিতে দাও। চাকরিটা ছেড়ে দিলাম, বাঁচলাম। তাহলে বিয়েটা তাড়াতাড়ি হোক। এ বাড়িতে আসা বন্ধ হলে দেখা সাক্ষাতের অসুবিধে একটু ঘটবেই। তারপর আমাকেও এ বাড়িতে থাকতে হবে নাকি? অন্তত কিছুদিন, যতদিন না কোনো রকমে বিদেশ পালাতে পারি। বিদেশ? কোথায়? কোথাও চাকরির আবেদন করছো বুঝি? আর সেই আনন্দে ভাসছ? আবেদন একটা করেছি বটে, কিন্তু সেটা চাকরির নয়, বরং বলতে পারো কিছু শিক্ষার। নিবেদিতা কৌতূহলী হয়ে ওঠে। সেটা আবার কি বস্তু? কোথায় শুনি না। ধরো অক্সফোর্ড। ধরতে তো আর পয়সা খরচ নেই। হেসে ওঠে নিবেদিতা। বেশ, ধরলাম। তারপর? তারপর তোমাকে নিয়ে একেবারে শটান জাহাজে পারি। চমৎকার পরিকল্পনা, কিন্তু পরীর কল্পনা রেখে বাস্তব কথা কও। তোমাদের বাড়ির ওই বুড়ো ভদ্রলোকটির হেফাজতে আমাকে এনে ফেললে কিন্তু আমি জবাব। সুবিধের নয় ভদ্রলোক। অনিরুদ্ধ একটু ম্লান হেসে বলে, বাঙালির মেয়েরা তো অনেক অসুবিধে সহ্য করে স্বামীর ঘর করে। ওকেও না হয় একটু সহ্য করে গেলে, 2 দিন পরেই তো পালাবো। কিন্তু ওর সঙ্গে তোমার সম্পর্কের সূত্রটা কি তা তো কোনোদিন শুনলাম না। কে হন তোমার? আমার দাদা। দাদা? কিরকম দাদা? রকম সকম কিছু নেই, এক মাতৃগর্ভজাত।
বিস্ময়ে দু চোখ বিস্ফারিত হয়ে ওঠে নিবেদিতার। তার মানে উনি তোমার নিজের ভাই? সমাজ তো তাই বলে, তবে নিজের কথাটার মানে বড় শক্ত নিবেদিতা। কিন্তু নিবেদিতার ওসব ফাঁকা কথা শুনবার সময় কোথা? দুই চোখে আগুন ঠিকরে পড়ে ওর। তার মানে তুমিও এ বাড়ির একজন মালিক? এতদিন ধরে তাহলে ঠকিয়ে এসেছ আমায়, পুতুল নাচ নাচিয়ে এসেছ? কি আশ্চর্য, এত উত্তেজিত হচ্ছে কেন নিবেদিতা? এতে তো তোমার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি? এত সহজে এই কথা বলছো কেন? কেন তুমি আমাকে এমন অপমান করে এসেছো? কিন্তু আমি তো বুঝতে পারিনি নিবেদিতা, এতে তোমার অপমানের প্রশ্ন আসে? এরকম অনেক তুচ্ছ কথাই বড়লোকেরা বুঝতে পারে না। শুধু এই ভেবে অবাক হচ্ছি, কি প্রয়োজন ছিল এর? কি প্রয়োজন ছিল সে কথার? কাতর চিত্তে ব্যক্ত করে অনিরুদ্ধ। মস্ত বাড়ি দেখে ভয় খাচ্ছিল নিবেদিতা, তাই তখন আর নিজেকে সে বাড়ির একজন বলে পরিচয় দিতে সাহস হয়নি। আর সত্যি বলতে মনে প্রাণে কেন জানি না, নিজেকে ঠিক এবারই বলে মনে করতেও পারি না। মনে হয়, নিবেদিতা গম্ভীর মুখে বলে, আপনার চরিত কথা শুনবার সময় আমার নেই, সরুন যাই। ঈশ্বর শেষ রক্ষা করেছেন এই ভাগ্য। অভিমানে অন্ধ হয়ে যা হয় কিছু স্থির করে ফেলো না নিবেদিতা। স্বীকার করছি আমার অন্যায় হয়েছে, তবু অপরাধেই ক্ষমা থাকে। ক্ষমা? অপরাধ? ওসব এক একটা অর্থহীন শব্দ অনিরুদ্ধ। যে জায়গায় দাঁড়িয়ে তোমার সঙ্গে সহজে মিলতে পেরেছিলাম, সেখান থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। ফিরে আর সেখানে দাঁড়ানো যায় না। আশা করি এটুকু তুমি মনে রাখবে। নিবেদিতা, এত বড় ভুল করো না। আমি আবার বলছি, এক্ষুনি যা হয় কিছু স্থির করে বসো না। ভালো করে ভাববার ক্ষমতা তোমার এখন নেই। আচ্ছা, ভালো করে ভেবে দেখবার চেষ্টা করব। সৎ পরামর্শের জন্য ধন্যবাদ। কম দামি ভ্যানিটি ব্যাগটা দৃঢ় হস্তে চেপে ধরে এগিয়ে যায় নিবেদিতা, মিশে যায় রাজপথের জনারণ্যে। কিন্তু অনিরুদ্ধ কি এত সহজে হাল ছাড়বে? সে কি আবার যাবে না অভিমানিনীর কাছে? আবার গিয়েছে, বারবার গিয়েছে। কিন্তু অদ্ভুত নিবেদিতা, অসম্ভব নিবেদিতার অচল মনোভাব অচলই থাকে। তাই ওর শেষ উত্তর হচ্ছে, ভেবে দেখলাম আমি কাজ ছেড়ে অন্য জায়গায় চলে গেলে বাড়িতে মা ভাই বোনের কষ্ট হবে। দোহাই তোমার নিবেদিতা, সে ভাবনা তোমাকে ভাবতে হবে না। দয়া করে একেবারে ভুলে যেও না, গরিবেরও কিছু আত্মসম্মান বোধ থাকে। শুধু শুধু আমাকে এত শাস্তি দেবে নিবেদিতা? ওটা নিমিত্ত মাত্র। নিজেও তো তুমি কম শাস্তি পাবে না, সেটা অদৃষ্ট। ম্লান মুখে ফিরে গেল অনিরুদ্ধ। তা যাক, কিন্তু আর হয় না। গড়ানো অলংকার ভেঙে নতুন ছাদের অলংকার গড়ানো যায়, গাঁথা ছন্দ ভেঙে নতুন ছন্দ গাঁথা যায় না। নিবেদিতা কি করে ভুলতে পারবে দিনের পর দিন অনিরুদ্ধ অভাবগ্রস্তের ভূমিকা নিয়ে তার কাছে অভিনয় করে গেছে, আর নিবেদিতা মমতায় সহানুভূতিতে বিগলিত হয়ে তাকে সান্ত্বনার বাণী শুনিয়েছে। অনিরুদ্ধকে সগোত্র জেনে শুনিয়েছে নিজের জীবনের দারিদ্র্য আর সংগ্রামের কাহিনী। ছি ছি, হয়তো মনে মনে কত হেসেছে অনিরুদ্ধ। এ কথা কি কোনোদিন ভোলা যাবে? যে অপমানের জ্বালা যত সূক্ষ্ম তত তীক্ষ্ণ। অনিরুদ্ধ সে অভিনয় যে ব্যঙ্গ নয়, মমতা, সে কথা বোঝবার বুদ্ধি কি নিবেদিতার আছে? পুরুষের মমতাকে বোঝবার ধৈর্য কি মেয়েদের ভেতরে থাকে? অভিমানে আচ্ছন্ন দৃষ্টি নিয়ে সে কেবলই পুরুষের কাজের মধ্যে অভিসন্ধি আবিষ্কার করে ফেলে জ্বলে মরে। এতক্ষণ শুনছিলেন
আশাপূর্ণা দেবীর লেখা অপমান গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।